আজ থেকে বছর ২০ আগে মোহিনীপুর গ্রামে বিমল ও ভূষণ বাস করত। বিমলের বাড়িটা ছিল একেবারে গ্রামের দক্ষিণ দিকে, আর ভূষণের বাড়ি ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ গ্রামের উত্তরের বুড়ো বটগাছতলায়। এই বটগাছতলায় সকাল বিকাল গ্রামের ছেলেছোকরাদের আড্ডা জমে। সেই সময়ে এখনকার মতো গ্রামের বাড়ি বিদ্যুতের বাতি আসেনি, কারো বাড়িতেও একটা টেলিভিশনও ছিল না। সেই সময়ে ভূষণ ও বিমলের ভীষণ বন্ধুত্বের কথা গ্রামের বুড়ো থেকে ছোট ছেলে সকলেই জানত, যাকে বলে এক আত্মা দুই শরীর। কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত কাটাতে পারত না। তবে দুজনের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। কথায় বলে নুন আনতে পান্তা ফুরায়। বিমলের মাসি আজ তাকে নিতে এসেছে। শহরের এক জুতো কারখানায় বিমলের জন্য এক কাজ ঠিক করে দিয়েছে। বিমল আগামীকাল মাসির সাথে চলে যাবে। বিমলের মন খারাপ, বন্ধুকে ছেড়ে যেতে হবে। সে তার মাসিকে বলল, আবার কবে গায়ে আসব তোর ঠিক নেই মাসি। আজ বিকালে গিয়ে আমি ভূষণের সাথে একটু দেখা করে আসি। পরের বারে গ্রামে এসে ওকে আমি নিয়ে যাব আমার সাথে। মাসি বলে, তা নিয়ে যাবি বাবা, আমি তোকে বারণ করব না। তবে আজ ভূষণদের বাড়ি থেকে একটু তাড়াতাড়ি আসিস। তোর জামা কাপড়, জমির দলিল ও অনেক দরকারি জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। এখানে থেকে গেলে পড়ে পড়ে নষ্ট হবে। বিমল অনাথ, সে একাই এই গ্রামে থাকে। মাসি মাঝে মধ্যে এসে বিমলের খরচপাতি দিয়ে যায়। তাই মাসির কথা বিমল কখনো ফেলতে পারে না। তাকেও তো নিজের পায়ে দাঁড়াতে হবে। মাসি আর কতদিন তাকে আঁকলিয়ে রাখবে? এই সব ভাবতে ভাবতে সে ভূষণদের বাড়ির দিকে পা চালিয়ে চলতে থাকে। অবশেষে ভূষণদের বাড়িতে এসে ভূষণকে ডাকতে থাকে। এই ভূষণ, বাড়ি আছিস? বাইরে একটু আয় না রে, একটি দরকারি কথা আছে। বিমল এলি নাকি? ঘরের ভিতরে আয়। আরে কি হয়েছে, এখনো বাইরে দাঁড়িয়ে আছিস যে? আমি যাব না, তুই আয় বাইরে, আমার একটু তাড়া আছে। বল বিমল, কি জন্য ডাকছিস? বিমল সবকিছু বলে। এই সময় তার চোখের কোণে সামান্য জলের কোনাও ছিলিক দিয়ে ওঠে। তার গলা ভারী হয়ে আসছিল। বিমল কিছু সময় পরে বলে, আসি বন্ধু, আবার দেখা হবে। আবার কবে আসবো কে জানে। আমার ঘরবাড়ির দিকে একটু খেয়াল রাখিস। তোর জন্য একটা কাজ ঠিক করে তোকেও আমার সাথে নিয়ে যাব। ততদিন ভালো থাকিস, আমাকে ভুলে যাস না যেন। ভূষণও সব কথা মন দিয়ে শোনে। সে বিমলকে বলে, তুই চিন্তা করিস না বন্ধু, তোর জায়গা জমি ঘরবাড়ি দেখাশোনার দায়িত্ব আমার। চল তোকে বাড়িতে ছেড়ে আসি, আমিও মাসির সাথে দেখা করে আসব। কথা দে, ছুটি পেলেই সোজা গ্রামে চলে আসবি। তোর কথা আমার খুব মনে পড়বে রে। কি আর করা যাবে, তুই ভালোভাবে যাস। পরের দিন খুব ভোরে মাসি আর বিমল মুকুন্দপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আজ কয়েক বছর পরে বিমল বাড়ি ফিরেছে। সে এখন কলকাতায় কাজ করে। গ্রামে তার ৩ বিঘে জমি রয়েছে। সে জমিটা এখন বেচে দিয়ে শহরে কিছু জমি কিনতে চায়। গ্রামে তেমন একটা আর আশা হয়ে ওঠে না। এখন চারিদিকে যা অবস্থা, ওর অনুপস্থিতিতে যদি কেউ জমিটা দখল করে নেয়, এই চিন্তা তার মাথা কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। তাই সে জমির বিক্রি সংক্রান্ত কথাবার্তা বলতে মুকুন্দপুরে গিয়েছিল। সেখানে বিমলের চম্পা মাসি থাকে। এই মাসি ছাড়া বিমলের এই দুনিয়ায় আর কেউ নেই। মাসি তাকে এই কাজটা জোগাড় করে দিয়েছিল। শহরে কাজটা পাওয়ার পর থেকেই তার আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। বিদেশে না গেলে যেমন দেশে ফেরার আনন্দ অনুভব হয় না, তেমনি যতই রাজপ্রাসাদে থাকি না কেন, নিজের ঘরের সুখই আলাদা। বহুদিন গ্রামের বাইরে থেকে এই গ্রামকে আমি কতই মিস করেছি। কয়েক মাস কাটিয়ে তবেই গ্রাম ছাড়ব। সাইকেলটা নিয়ে গ্রামের মাটির পথ ধরে বিমল বাড়ি ফিরতে থাকে। গ্রামে আসার কিছু সময় আগেই সূর্যি মামা পাটে গিয়েছে। গ্রামের কারোর সাথে তার এখনও দেখা সাক্ষাৎ হয়নি। আজ সে গ্রামে কাটানো তার ছেলেবেলার কথা ভাবতে থাকে। সেই বুড়ো বটগাছতলায় খেলা করা, তার প্রিয় বন্ধু ভূষণ। সে কি বিয়ে করে নিয়েছে? কতদিন ওর সাথে দেখা হয়নি। 7 বছর তো হবেই, কিংবা তারও বেশি। সে কি ভূষণকে একবার দেখেই চিনতে পারবে? রাস্তাটা বড্ড বেশি খারাপ। সে সাইকেলটা ঠেলে ঠেলে চলতে থাকে। এই কয়েক বছরে তার চেহারা পুরোই পাল্টে গেছে। বিমলের মেদবহুল দেহ দেখে কেউ ধারণাও করতে পারবে না সেই এই রকম একটা অজপাড়া গায়ের ছেলে।
হঠাৎ বিমল অন্ধকারের মধ্যে আবছা একটা মানুষের চেহারা দেখতে পায়। সে একটু ভয় পেয়ে বলে, কে কে ওখানে? এদিকে আসুন। এই খুটখুটে অন্ধকারে দাঁড়িয়ে আছেন কোন মতলবে? ছায়া মূর্তিটা ধীরে ধীরে বিমলের দিকে এগিয়ে আসতে থাকে। বিমল হাতের টর্চ লাইটটা লোকটার গায়ে মারে ও আস্তে আস্তে আলোটা মুখে নিয়ে যায়। লোকটা একটা পুরানো আলখাল্লা জামা ও একটা ধুতি পরে আছে। লোকটি এবার কথা বলে। আজকে বাবু অপরাধ নেবেন নে, মোর নাম ভূষণ। আপনারা ভয় দেখাইতে চাইনে, যাত্রা দেখতে যাচ্ছিল মার্কি। এই পথটা আমাগো বটতলা দিয়ে শর্টকাট হয় বাবু, তাই। বিমল তার কথার মাঝেই বলে উঠল, ভূষণ, বুড়ো বটতলার ভূষণ। ডাকনাম কালু। বাবার নাম মদনমোহন রায়। ঠিক বলেছি তো? আমাকে চিনতে পারছিস না? ভূষণ একটু থতমত খেয়ে যায়। চেহারাটা কেমন চেনা চেনা লাগছে বটে, তবে এই শহরে বাবুকে আগে কোথায় দেখেছে মনে করতে পারছে না। শহরে বাবুটি তার দিকে চেয়ে কেমন মিটমিট করে হাসছে। কিছু সময় পরে ভূষণ বলে, বাবু মোর দোষ নেবেন নে, আমি আপনাকে চিনি নে গো বাবু। আমার গো বাড়ি বটতলাই বটে। পিতার নামও আপনি ঠিকই কইছেন। আমি বড্ড ধন্দে পড়ে গেলাম। চারিদিকে অন্ধকার, তাও একেবারে নির্জন। এই নাটকীয় পরিস্থিতিতে এতদিন পরে বন্ধুর মানসিক অবস্থা দেখে বিমলের ভীষণ আনন্দ হচ্ছে। বিমল বেশ উপভোগ করছে। ভূষণ যখন কোনো কুল কিনারা না পেয়ে চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে, সেই সময় বিমল আর থাকতে না পেরে বলেই দেয়, আরে আমি বিমল রে, বিলু বিলু। ছোটবেলায় সব সময় একসাথে খেলা করতাম, তারপর একদিন মাসির সাথে চলে গেলাম। কালকেই তো বাড়ি এসছি। তোদের বাড়ি আগামীকাল যেতাম। জানিস বন্ধু, কত কাল তোকে দেখিনি। কেমন আছিস বল? ভূষণ কেমন মুখটা বড় হা করে বিমলের দিকে চেয়ে রয়েছে। সে বিশ্বাস করতে পারছে না এই ভদ্রলোকটা ছোটবেলার বন্ধু বিমল। ভূষণের মুখ থেকে একটা ও কথা বাড়াচ্ছে না। বিমল হেসে বলল, আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? আরে আমি তোর বন্ধু বিমল। কয়েক বছর দেখিসনি, তাই তোর অন্যরকম মনে হচ্ছে। এক সপ্তাহ একসাথে ঘুরলে সব দ্বিধা কেটে যাবে। দেখে নিস, খুব মজা করব দুজনে, ঠিক আছে? বলেই আনন্দে ভূষণকে জড়িয়ে ধরল। কিছু সময় পরে বিমলের কেমন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। মনে কেমন একটা খটকা লাগে। ভূষণের শরীরটা প্রচণ্ড ঠান্ডা কেন, যেন এইমাত্র বরফকে হাত লাগিয়েছে। তবে কি বিমল স্নান করে এসেছে? তবুও তো শরীর এতটা ঠান্ডা হওয়ার কথা নয়। বিমল ভাবে সে এতদিন পরে প্রিয় বন্ধুকে দেখে হয়তো অনেক উত্তেজিত হয়ে আছে, সেই জন্যে তার স্নায়ু ঠিকঠাক কাজ করছে না। এদিকে ভূষণের মনে বিন্দু মাত্র উত্তেজনা নেই। সে চুপচাপ এখনো বিমলের দিকে তাকিয়ে আছে। তার চোখের পাতাটাও নিচে পড়ছে না। বিমলের মধ্যে কেমন অস্বস্তি হয়। এই ব্যাপারটা এড়িয়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে, আরে ভূষণ, তুই বলেছিলি না গ্রামে যাত্রা হচ্ছে? চল দুই বন্ধু মিলে বহুদিন পরে যাত্রা দেখব। বেশ মজা হবে। তাছাড়া গ্রামের সকলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। কি বলিস? এরপরে এক হাতে সাইকেল আর অন্য হাতে ভূষণের হাত ধরে যাত্রার মাঠে উপস্থিত হয়। এত সময় পরে ভূষণ যেন নিজের মনেই বলে, আপনি সত্যিই বিমল, মোর কেমন বিশ্বাস হচ্ছে লিন্ন গো। তবে আমি ঠিক জানতেম একদিন আপনি এই গায়ে ফিরে আসবেন। তবে বাপু, আপনি না আসলেই ভাইলো হইতো। কেনে যে মূর্তি এই কাল রাত্রিরে আইলেন, এই সময়টা এক বিন্দুও ভাইলো নয় গো বাপু। গ্রামের মাঠ লোকে লোকারণ্য হয়ে আছে। চারিদিকে হইচই। ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। অনেক খাবারের দোকান বসেছে। এছাড়া বাচ্চাদের খেলনার দোকান, সংসারের যাবতীয় জিনিসপত্রের দোকান। একজন বয়স্ক লোক একটা লাঠিতে বেশ কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়ে, রঙিন রং বেরঙের বেলুন লাগবে গো, নিয়ে যাও, সুন্দর সুন্দর বড় বড় বেলুন নিয়ে যাও বলে হাঁক ডাক করছে। বিমলের খুব ভালো লাগলো। সেও এই গ্রামের ছেলে। এখানকার মানুষের খুশিতে তার মনটাও খুশিতে ভরে গেল। বিমল হাঁটতে হাঁটতে একা একাই মেলার মধ্যে প্রবেশ করে। ভূষণ যে তার সাথে আসছে না, বিমল সেটা খেয়াল করেনি। হঠাৎ বুঝতে পেরে চারিদিকে চোখ বোলায়।
আরে ভূষণটা কোন দিকে চলে গেল? ওকে কিছু ভালো খাবার খাওয়াতে হবে। বেচারা বড্ড রোগা হয়ে গেছে। ভালো করে দেখলে ভূষণের শরীরের সবকটা হাড় গোনা যাবে, যেন এক জীবন্ত কঙ্কাল। ও তো এখনো আমাকে নিজের বন্ধু ভাবতে পারছে না। চারিদিকে চোখ বুলাতেই মাঠের শেষে দেখতে পেল ভূষণ দাঁড়িয়ে আছে। বিমল তাকে ডাকল। এই ভূষণ, এদিকে আয়। ওখানে কি করছিস? ভূষণ অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বিমলের কাছে এসে দাঁড়িয়ে পড়ে। বিমল 2 প্লেট চাউমিন বানাতে বলেছিল। একটা প্লেট চাউমিন ভূষণকে দেয়। আজ তুই যা খেতে চাইবি আমি তোকে খাওয়াতে পারি। তাড়াতাড়ি খেয়ে নে, যাত্রা দেখবি না নাকি? ভূষণ কিছু বলতে যাবে, সেই সময় বিমল শরৎ কাকাকে দেখতে পায়। বিমলের পাশের ঘরটা হল শরৎ কাকার। তিনি কাকিমার সাথে মেলায় ঘুরছিলেন। বিমলের ডাকে পিছনে ফিরে তাকান। কে বাবা তুমি? আমি তো তোমায় চিনতে পারছি না। তুমি কারো আত্মীয় হও নাকি? আরে কাকাবাবু, আমি বিমল, কাশী মজুমদারের ছেলে। মনে নেই আমি কয়েক বছর আগে আমার চম্পা মাসির সাথে শহরে কাজের জন্য চলে গিয়েছিলাম? আপনি কেমন আছেন কাকাবাবু? কাকিমা কেমন আছেন? আমার প্রণাম নেবেন। বিমল, তুমি তো অনেক বড় হয়ে গেছো, একবারে শহুরে বাবু। তা বাবা কেমন আছো? কবে এলে বাড়িতে? দেখতে দেখতে হাওয়ার মতো দ্রুত বিমলের কথা সারা মেলায় ছড়িয়ে যায়। কিছু সময়ের মধ্যেই গ্রামের গণ্যমান্য লোকজনদের ভিড় পড়ে যায় বিমলের চারপাশে। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করতে থাকে। বিমল যত উত্তর দেয়, গ্রামবাসীদের উৎসাহ দ্বিগুণ হারে বেড়ে যায়। বেশ কিছু সময় পরে বিমল খেয়াল করে গ্রামের মানুষ কেউই ভূষণের সাথে কথা বলছে না, যদিও ভূষণ তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বিমল ভাবে যেহেতু সে অনেক দিন পরে এসেছে, সেই জন্য সবাই তার সাথেই কথা বলছে। ভূষণের সাথে তো প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, তাই তার সাথে কেউ কথা বলছে না। সেই সময়ে ভিড়ের ভিতর থেকে একজন বয়স্ক লোক বলল, চলো চলো, এই যাত্রা শুরু হলো বলে। বিমল তো এখন গায়ে থাকবে, তাই না বিমল বাবা? পরে ওর সাথে কথা হবে খন। এরপরে সকলের সাথে বিমলও যাত্রা দেখতে চলে গেল। যাত্রা শেষ হতে অনেক রাত্র হয়ে গেল। মানুষজন ধীরে ধীরে বাড়ির পথে পা বাড়াল। এই সময় নিতাই বলল, আমি নিতাই, চিনতে পারছো আমাকে? আমি, তুমি ও ভূষণদা সকলে মিলে কত খেলা করেছি। আরে চিনতে পারবো কি করে? কত বড় হয়ে গেছিস। চল একসাথেই বাড়ি যাই। তা গ্রামের কি খবর বল? তুমি যদি আর 1 বছর আগে আসতে বিমলদা, তাহলে ভূষণদাকে। এই কথা বলেই নিতাই চুপ করে গেল। নিতাই ছোটবেলায় বিমলের খুব ভক্ত ছিল। তার সাথে সাথেই নিতাইয়ের ঘোড়া চাই। এই জন্য সে বাড়িতে কাকার হাতে প্রচণ্ড মার খেয়েছে। তবুও নিতাই চুপি চুপি বিমলের বাড়ি চলে আসত। তারপরে সারাদিন স্কুল বন্ধ করে বিমলের সাথে মাঠে ঘাটে ঘুরে বেড়াত। বিমল লক্ষ্য করল নিতাই ভূষণের সম্পর্কে কিছু বলতে গিয়ে চুপ করে গিয়েছে। তারপরে কি মনে করে বিমলকে চুপি চুপি বলে, তোমার সাথে সকালে কথা হবে বিমলদা। এখন যাই, তুমি নতুন এসেছো, একটু সাবধানে দেখো। পাশের গ্রামে নাকি কি সব আজগুবি প্রাণী বেরিয়েছে। সন্টু কাকা বলেছে সে নিজের চোখে দেখেছে। এই গ্রামেও অনেক গুজব রটেছে, তোমাকে সকালে বলবো। বিমল নিতাই চলে যেতেই ভূষণকে সাইকেলে চাপিয়ে জিজ্ঞেস করে, নিতাই কি বলতে চাইছে রে? তুই কি কিছু জানিস? কি গুজব রটেছে? শুনেছিস কিছু? সাবধানে থাকতে কেন বলল? কেমন ভয় পেয়ে আছে মনে হলো। আচ্ছা বাবু, আমি কিচ্ছু জানিনি, তবে সময়টা ভাইলো লয়। কিছু তো ব্যাপার স্যাপার হয়েছে। গায়ে না আসলে আপনার মঙ্গল হইতো বাবু। বাবু বাবু করবি না একদম, আমার রাগ ধরে যাচ্ছে। এতটা গাইয়া মূর্খ থাকবি আমি কল্পনা করতে পারছি না। শোন, আজ তোকে যখন পেয়েছি আমার সাথে আমার বাড়ি চল। তোকে পরে একদিন ভালো মন্দ রান্না করে খাওয়াবো। ছোটবেলায় তোদের বাড়ি প্রায় খেতাম, জানিস, প্রায় আমি তোর কথা ভাবতাম। তাছাড়া ঘরে অনেক দিন তো ছিলাম না, একটা থাকলে একটু ভয় ভয় লাগবে। তুই আমার সাথে থাকলে আমার ভালোই হবে। গ্রামের রাস্তা এর মধ্যেই ফাঁকা হয়ে গেছে। বিমল সাইকেল চালিয়ে গ্রামের নিঃশব্দ রাস্তা দিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। সে ভাবে এত তাড়াতাড়ি করে সকলে বাড়ি চলে গেল। সে কি অন্য কোনো পথে অন্ধকারে চিনতে না পেরে চলে এসেছে, নাকি সে না হয় অনেক দিন পরে এসেছে? ভূষণ তো রাস্তা চিনে। সে অবশেষে বলেই ফেলে, ঠিক রাস্তায় যাচ্ছি তো ভূষণ, আমি ঠিক চিনতে পারছি না।
বহু বছর পরে এসেছি, তার উপর রাতের অন্ধকার। অন্য কোনো ভুল পথে চলে আসেনি তো? ঠিকই যাইতেছেন বাবু, এই পথটাই আপনাকে বাঁচাইতে পাইরে। অন্য পথে যে যমদূত আপনার লাগে বসে আসে। ভূষণের কথা শুনে বিমল থতমত খেয়ে যায়। ভূষণের এলোমেলো কথার মাথা মুন্ডু কিছুই সে বুঝতে পারছে না। বিমল কিছু সময় চুপচাপ সাইকেল চালাতে থাকে। আকাশে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে। কয়েকটি তারা যেন বিমলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আজকের রাতটা বাকি অন্য 4টি রাতের মতো নয়। এই রাতে কিছু যেন তাকে খুব কাছ থেকে আকর্ষণ করছে। সেটা কি বিমল বুঝতে পারছে না। বিমল মাসির কথা চিন্তা করছিল। মাসি তাকে নিজের ছেলের মতোই ভালোবাসে। মাসি না থাকলে বিমল এই গ্রামেই থেকে যেত। কিভাবে যে তার জীবনটা গ্রামের অন্যদের থেকে আলাদা হয়ে গিয়েছে সেই কথা ভাবছিল। এই সময় ভূষণ পিছন থেকে কিছু বলতে বিমল সম্বিত ফিরে সেদিকে মন দেয়। মাসি কেমনে আসে? তিনি বড্ড ভালো মানুষ। মাসির তো বয়স হয়েছে, প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। এই জন্য তো আমি মাসিকে ছেড়ে আর গ্রামে আসি না। এত সময় পরে ভূষণ তার সাথে স্বাভাবিকভাবে কথা বলল। মেঘটা আরও ঘন হয়ে এসেছে। মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে। বিমলের নাকে অনেক সময় থেকে একটা বাজে মাংস পচা গন্ধ আসছিল। গ্রামের গরু ছাগল হয়তো মারা গেছে, সেগুলি এই রাস্তার ধারে ফেলে দিয়ে গেছে। পথের দুই পাশে পুরাতন 2টি তেঁতুল গাছ। এই 2টি তেঁতুল গাছের সম্পর্কে ছোটবেলায় অনেক গল্প শুনেছে। প্রতিটি ছেলেই এই তেঁতুল গাছ দুটিকে ভয় পেত। গ্রামের এই প্রান্তে একটা ছোট শ্মশান ছিল। এখানে এসে বিমল রাস্তাটা চিনতে পারে। এই তো সেই কাটা ঝোপঝাড়ের বেড়া দেওয়া আছে। সে তো ভুল রাস্তা দিয়ে এসেছে। এখনো অনেকটা ঘুরে তাকে বাড়ি যেতে হবে। ফালতু এতটা সময় সাইকেল চালিয়ে এসেছে। সোজা পথ দিয়ে গেলে সে এত সময় বাড়িতে পৌঁছে যেত। সে ভূষণের ওপর রাগ করে এই কথা বলতে যাবে, বিমলের হঠাৎ মনে হলো বিশাল দেহধারী কিছু একটা তার খুব কাছ থেকে উড়ে চলে গেল। এত বড় পাখি এই গ্রামে হতেই পারে না। কি এটা? সে অনুভব করল তার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা হিমশীতল স্রোত পেয়ে নিচে নেমে গিয়েছে। বিমলের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সতর্ক করছে। কিছু তো রয়েছে এখানে, যা সে দেখতে পারছে না কিন্তু অনুভব করছে। বিমল কোনো রকমে নিচু গলায় বলল, এটা কি ঠিক হলো ভূষণ? এইভাবে আমাকে শ্মশানের পথ দিয়ে নিয়ে আসার কোনো মানে হয়? আমি না হয় গুলিয়ে ফেলেছি, বহু বছর পরেই গ্রামের রাস্তায় চলেছি, সেই জন্যে ভুল হয়ে গেছে। তা বলে তুইও চুপ করে থাকবি? বিমল সাইকেলের পিছনে ফিরে তাকায়। সেখানে তো কেউ নেই। ভূষণ গেল কোথায়? দূরের দিকে এক নামজানা পাখি ভয়ঙ্কর সুরে ডেকে উঠল। বিমল প্রচণ্ড ভয় পেয়ে গেল। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে সে হালকা সুরে ভূষণকে ডাকতে থাকে। এই ভূষণ, কোথায় গেলি রে? এইরকম একটা জায়গায় আমার সাথে মজা করবি না, তাড়াতাড়ি এদিকে আয়। কিছু সময় ডাকাডাকি যেই বিমল সাইকেলে চেপেছে, তখনই একটা কর্কশ স্বরে কেউ বলে, আপনি বাড়ি চলে যান দেখি, আমি আর আসব নে, দৌড়ে পালান। ভূষণ, এদিকে আয় বলছি, এটা মজা করার সময় নয়। এমনিতেই তোর উপর আমি রেগে আছি। এইবার তুই আমার সাইকেলে না এসে বসলে তোর একদিন কি আমার একদিন, দেখে নেস। বিমল দেখে পাশের গাছগুলির আড়াল থেকে ভূষণ ধীর পায়ে বেরিয়ে আসছে। অন্ধকারে তার চোখগুলি আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে। রাতের নিঃশব্দকে খান খান করে ভেঙে চুরমার করে দিয়ে দূরে একটা প্যাঁচা বিকট শব্দে ডাকতে ডাকতে দক্ষিণ দিকে মিলিয়ে গেল। বিমলের শরীর দিয়ে দরদর করে ঘামে সারা দেহ ভিজে যাচ্ছে। তার হাতটা ভারী হয়ে এসছে। সে কোনো রকমের ডান হাতের লাইটটা উপরে তুলে ধরে। টর্চ লাইটের আলো ভূষণের গায়ে মারতেই সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই কি দেখছে বিমল? ভূষণের সারা শরীর রক্তের লাল রঙে ভিজে গিয়েছে। মুখের ক্ষতস্থানে পুচো রক্ত ও ছোট ছোট পোকা কিলবিল করছে। বাম দিকের চোয়ালটা নিচের দিকে ঝুলছে। একটা পা শরীর থেকে আলাদা হয়ে মাটির সাথে লেপ্টে রয়েছে। কেউ যেন প্রচণ্ড আক্রোশে শরীরের অন্য একটি হাতকে উপড়ে ফেলে দিতে চেয়েছে। হাতটার সামান্য অংশ শরীরের লেগে রয়েছে।
ভূষণের শরীর থেকে রক্ত ফুলকি দিয়ে মাটিতে পড়ে সারা মাটিকে রাঙিয়ে দিয়েছে। বিমলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, তার পা থরথর করে কাঁপতে থাকে, মাথাটাও প্রচণ্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বিমল আর দাঁড়িয়ে থাকতে পারছে না। দূরে এক অমানুষিক খিলখিল হাসি বিমল শুনতে পায়। দূর থেকে কয়েকটা ছায়ামূর্তি বিমলের দিকে এগিয়ে আসছে। একসময় সে অজ্ঞান হয়ে পড়ে যায়। কত সময় বিমল এইভাবে শ্মশানের পাশে পড়ে রয়েছে তার হিসাব নেই। সময় এখানে মানুষের হিসাবে ছুটে চলে না। ঘণ্টা, মিনিট, বছরও যেন এখানে কোনো কাজের নয়। মানুষের কল্পনারও বাইরে এই আদিভৌতিক পরিবেশে বিমল আজ প্রধান অতিথি। তবুও সে অচৈতন্য হয়ে পড়ে আছে। এ তো আমার তোমার পরিচিত জগৎ নয়। এখানে যারা বাস করেন তাদের আমরা কেবলমাত্র কোনো কোনো সময় অনুভব করতে পারি। তাদের মর্জি হলেই তারা দেখা দেন। কথায় বলে বিশেষ কিছু মুহূর্তে তারা শরীরও ধরতে পারে। তেমনই আজ বিশেষ মুহূর্তে বিমল এই রাস্তায় এসে পড়েছে। বিমলের চারপাশে অসংখ্য অশরীরীরা অতৃপ্ত বাসনায় তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চাপা অলৌকিক শব্দ, অজানা ভাষার তর্ক, ভৌতিক হাসির ভয়ঙ্কর আওয়াজ বিমলের কানে যেতে থাকে। বিমলের মনে হয় সে এক স্বপ্ন দেখছে। তাকে ঘিরে এক যুদ্ধ শুরু হয়েছে। প্রত্যেকে তাকে নিজের করে পেতে চায়। এমনই একটি শরীরের জন্যই তারা বহু যুগ ধরে অপেক্ষা করে আছে। সোঁ সোঁ করে ঠান্ডা হিম শীতল হাওয়া বয়ে বেড়াচ্ছে। তার শরীর শীতল হাওয়ায় বার কয়েক কেঁপে ওঠে। বিমলবাবু, উইঠা পড়ুন, আপনেরে যে কি হইল? বিমলের শরীরটা আস্তে আস্তে নড়ে উঠল। বিমলের জ্ঞান ফিরেছে। আকাশে এক ফালি চাঁদ উকি মারছে। বিমল চাঁদের দিকে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। তার সব কিছু গোলমেলে লাগতে থাকে। সে খুব সন্তর্পণে উঠে বসে। সে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। কিছু সময় পরে বিমলের সন্ধ্যের থেকে এখনকার সব ঘটনা মনে পড়ে। বিমল চারিদিকে অন্ধকারে নিজের টর্চ লাইট হাতড়াতে থাকে। ভূষণ টর্চ লাইটটা বিমলের হাতে দিয়ে গায়। বিমল ভূষণকে দেখে আঁতকে ওঠে। বিমলের অজ্ঞান হওয়ার আগের মুহূর্তগুলো মনে পড়তেই সারা শরীর ঠান্ডা হয়ে যায়। বিমল তড়িঘড়ি টর্চের আলো ভূষণের মুখে মারে। বিমল আশ্চর্য হয়ে যায়। ভূষণ তো ঠিকই আছে। তাহলে তখন যে স্পষ্ট দেখল, তবে কি সেটা চোখের ভুল? গ্রামে আসার পর থেকেই বিমলের মাথাটা ঠিকভাবে কাজ করছে না। আগে তো কখনো এমনটা হয়নি। ভূষণ বলে, আপনার কি শরীর খারাপ করিছে নাকি বিমলবাবু? আমি মানে একটু গাছের আড়ালে করতে গেছিলাম আর কি। যেই আপনি আমারে ডাকতিছিলেন তাই শুনে ফিরে এলুম। আমারে দেইখা আপনি এক্কেবারে অজ্ঞান হইয়া গেলেন। আমি বাপু কইখুন হইতে আপনারে ডাকতিছি। আর কি বলুম, ভূত ভাই বাসিলে নাকি আমারে? আপনি মোরে ভয় ধরগে দিছিলেন। আগে তো আপনি এত ভিতুর ডিম ছিলিনে। বলেই হে হে করে হেসে উঠল। বিমলের মুখ কান লজ্জায় লাল হয়ে গেল। সে কিছু বলতে পারল না। অজ্ঞান হওয়ার সময় আকাশে কোনো চাঁদ ছিল না। এখন জ্যোৎস্নায় হালকা হালকা চারিদিকে দেখা যাচ্ছে। বিমল উঠে দাঁড়াল। বিমল মন থেকে কিছু সময় আগের স্মৃতিটা মুছে দিতে চাইছে। সে কোনো রকমে বলল, আসলে কয়েকদিন প্রচুর মানসিক চাপে আছি, তাই হয়তো। বিমল ভূষণকে সাইকেলে চাপিয়ে আবার পথ চলতে শুরু করেছে। কিছু দূর আসার পরে বিমল খেয়াল করল, সাইকেলে ভূষণ বসে থাকলেও তার কোনো ওজন অনুভব করতে পারছে না। একটা মানুষ সাইকেলে বসলে পিছনে ভারী ভারী মনে হবে, তেমন তো মনে হচ্ছে না। আরও খেয়াল করে দেখল, নিতাই তাকে ভূষণের ব্যাপারে কিছু বলতে চেয়েছিল, আর কী সব যেন গুজবের কথা বলছিল। পাশের গ্রামে নাকি সব বেরিয়েছে, স্পষ্ট করে তো কিছু বলেনি। কী সব হচ্ছে আজ রাতে। বিমল কোনোভাবে বাড়ি পৌঁছাতে পারলে বেঁচে যায়। শরীরটা আর চলছে না। সেই ভোরে মাসির বাড়ি থেকে বেরিয়েছে। তারপর সারা দিন তেমন খাওয়া দাওয়া হয়। মেলা থেকে রাতের জন্য কিছু কিনে নিলেই ভালো হতো। বিমলের রাস্তা যেন শেষ হয় না। ভূষণ, তোদের বাড়ির সবাই ভালো আছে তো? কাকিমার হাতের রান্না আমার আজও মনে আছে। ভূষণ কোনো জবাব দেয় না। এই সময় হঠাৎ প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে। সাইকেলের প্যাডেল ঘোরানো যায় না। বিমল পিছনে ঘুরে দেখে, ভূষণের শরীর বৃষ্টির জলে গলে গলে ধুয়ে যাচ্ছে। শরীরের অর্ধেক অংশ সাইকেলে বসে আছে। কোনো এক বিশাল দেহী জানোয়ার যেন ঠিক আইসক্রিমের মতো ভূষণের দেহের অর্ধেক অংশ খেয়ে নিয়েছে।
একদল চামচিকে তার পিছনে উড়ে বেড়াচ্ছে। প্রতিটি চামচিকের মুখে এক টুকরো করে ভূষণের শরীরের মাংস। কালো রক্ত চামচিকেদের মুখ থেকে বিমলের গায়ে ফোঁটা ফোঁটা করে ঝরে পড়ছে। অতি দ্রুত কোনো এক বিশাল ডানাধারী জানোয়ার এই মাথা উড়ে দূরে পালিয়ে গেল। রূপালী আলোয় তার ডানাটি চকচক করছে। বিমল ভয়ে পাথর হয়ে গেছে। তার মুখ থেকে এক অস্ফুট চিৎকার আপনা থেকেই বেরিয়ে আসে। সে প্রাণপণে দিশেহারা হয়ে সামনের দিকে দৌড়াতে গিয়ে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। সে আবার জ্ঞান হারিয়ে ফেলছে। অজ্ঞান হবার আগে এক অমানসিক চিৎকার সে শুনতে পায়। আপনি এই গায়ে থাকেন না বাবু, যত তাড়াতাড়ি পারেন এই গ্রাম থেকে পালিয়ে বাঁচুন। আপুনির যে মৃত্যুযোগ আসে, তবে ভয় নেই কো বাবু, আমি আপুনির ক্ষতি হতে দেবুনে। ভোরবেলায় সুজয় কাকা এ পথে ধান খেতে যাচ্ছিলেন। তিনি বিমলকে কাদামাটির মধ্যে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে সাইকেলটাও কিছুটা দূরে পড়ে আছে। তিনি গ্রামের কিছুজনকে ডেকে নিয়ে বিমলকে নিজের বাড়ি নিয়ে যায়। পরের দিন থেকেই বিমলের সে কি প্রচণ্ড জ্বর। বিকালে ডাক্তার এসে তাকে দেখে গিয়েছে। চণ্ডীমণ্ডপে কয়েকদিন শুধু বিমলের কথাই আলোচনা চলতে থাকে। প্রত্যেকে নিজের কথাটাই অন্য 5 জনকে বিশ্বাস করানোর জন্য আদা জল খেয়ে লেগে যায়। আমি বলছি তো, এই গ্রামে অপদেবতার নজর পড়েছে। এই নিয়ে 2টো ঘটনা ঘটল। হে করুণাময় ঈশ্বর, আমাদের রক্ষা করুন। তোমাদের যত আজগুবি চিন্তাভাবনা আমি বিশ্বাস করি না। যত সময় বিমল নিজের মুখে কিছু না বলছে, ততক্ষণ তোমরা গ্রামে গুজব রটানো বন্ধ করো। শুনুন মশাই, বিমল খুব ভাগ্যজোরে বেঁচে ফিরেছে। ভূষণের শেষ কথাগুলো মনে আছে তো? সে আমাদের সতর্ক করেছিল। কি একটা রাতে এসে দেখেছিল যেন। বল না মধু, আমার মনে আসছে না। তোমরা রাতে বেশি সময় বাইরে ঘুরে বেরিও না, দিনকাল ভালো নয় বাছা। নিশ্চয়ই বিমল বাবা কিছু দেখেছেন। শুনুন রমেন বাবু, বুড়োদের কথা সবসময় গুজব বলে উড়িয়ে দিলে হয় না। গ্রামের মানুষ যে যার মতো করে বিভিন্ন কথা প্রচার করতে থাকে। তাদের ভয় আরও বেড়ে যায়। 2 দিন বেহুশ থাকার পরে বিমলের জ্ঞান ফেরে। এই কথা গ্রামে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সকলে এসে বিমলকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। সকাল গড়িয়ে বিকেল হতে চলল, তবুও গ্রামবাসীর উৎসাহের সীমা নেই। বিমল কোনো কথার কোনো উত্তর দিচ্ছে না দেখে তারা হাল ছেড়ে দিয়ে সন্ধেবেলায় বাড়ি ফিরে যায়। গ্রামের প্রবীণরা অবশেষে এই সিদ্ধান্তে এসে উপস্থিত হয়, নিশ্চয়ই বিমলের মাথার গোলমাল দেখা দিয়েছে। এই সহজে ঠিক হওয়ার নয়। বিমল কেবলমাত্র নিতাইকে সত্যি কথা জানায়। ভূষণের সাথে দেখা থেকে সব ঘটনা বলে, কিভাবে সে বেঁচে ফিরেছে। নিতাই সব কথা তাহলে গুজবটা সব সত্য। গত বছরে এমনই গ্রীষ্মরাতে ভূষণদাই প্রথম বড় দৈত্যের কথাটা গ্রামের চণ্ডীমণ্ডপে সবাইকে বলেছিল। এক রাতে ভূষণদা জানালা দিয়ে দেখে বটগাছ থেকে মাথা নিজের দিকে করে কিছু একটা ঝুলে আছে। তার চোখগুলো আগুনের ফুলকির মতো জ্বলছিল। এর কিছুদিন পরে অমাবস্যার রাতে ভূষণদা মারা যায়। তার হাত পা যেন কেউ ভেঙে দিয়েছিল। বড্ড কষ্ট পেয়েছে বেচারা। মেলার দিন এই কথাই তো তোমায় বলতে চেয়েছিলাম। বিমল 2 দিন পরে গ্রাম ছেড়ে মাসির বাড়ি চলে যায়, আর কখনোই এই গ্রামে ফিরে আসেনি। মাসিকে পুরো ঘটনাটা জানাতে তিনি বলেছিলেন, আমাদের কিছু প্রিয় মানুষ তাদের মৃত্যুর পরেও আমাদের রক্ষা করেন। তুই বাবা গয়াতে গিয়ে ভূষণের নাম করে পিণ্ডি দিয়ে আসিস, তবেই যদি বেচারার আত্মা শান্তি পায়। সে 1 সপ্তাহ পরে মাসির কথা মতো গয়ায় গিয়েছিল। তারপর থেকে ভূষণকে সে কখনো দেখেনি। এই ঘটনার বেশ কয়েক বছর হয়ে গেছে। বিমল এখনও গভীর রাতে মাঝে মাঝে ভাবে, ভূষণ কি সত্যি সেই রাতে তাকে মারতে চেয়েছিল, নাকি বিমলের জীবন বাঁচিয়েছিল।